বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে দলের কুমিল্লার ১৪গ্রাম উপজেলার ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় জামায়াত সেক্রেটারি বলেন, বিএনপি ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে ক্ষমতায় এসে তারা জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। এখন জুলাই সনদ অস্বীকার করার চেষ্টা করছে সরকার। সনদ বাস্তবায়নে সংসদের অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি, নইলে জনগণকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন গোলাম পরোয়ার। ৭০ ভাগ লোক ভোট দিয়ে হাত যুক্ত করে যে সংস্কারের পক্ষে রায় দিল, সেটা যদি জনগণের সাথে দ্বিচারিতা করা হয়, তাহলে জামাত ইসলামী আর 11 দলের কোনো পথ থাকবে না। আমাদেরকে জনগণকে সাথে নিয়ে রাজপথের সংগ্রামেই আমাদেরকে দাবি আদায় করতে হবে। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। ফলে আমরা তা চাই না। দেশকে স্থিতিশীল রাখা, সহিংসতা, সন্ত্রাস, জ্বালাও পোড়ার, অপোজিশনের যে ব্যাড কালচার থেকে দেশটাকে আমরা ফেলে আনতে চাই বলে আমরা ধৈর্যের সাথে পার্লামেন্টে এর নিষ্পত্তি চাইতেছি। কিন্তু সরকার জোর করে পার্লামেন্টে এটা সমাধান না করে আমাদেরকে তারা যদি রাজপথেই ঠেলে দিতে চায়, তো আমরা আর কি করব? ৯০% মুসলিমের দেশে কালিমার পতাকা উড়বে, এমন আশাবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম। আর দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, দেশে শরিয়া আইন চান তারা। বিকেলে রাজধানীর শাহবাগে সমাবেশে এসব বলেন। আরো জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। আমরা বাংলাদেশ জনগণের পক্ষে একটি দেশ চাই এবং একটি সুন্দর দেশ চাই। ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহবাগ হাদি চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। খুন হওয়ার পরে কি করলেন দেখতে চাই না, খুন যাতে না হয় সেটা নিশ্চিত করুন। সমাবেশে যোগ দিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দেন, ডিসেম্বরের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। আগামী 18 ডিসেম্বর এই শাহবাগে লক্ষ জনতার সম্মিলনে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করেই এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। এ সময় ইসলামী আন্দোলনের নেতারা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, দেশকে অশান্ত না করার। আপনারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না, অশান্ত পরিবেশ তৈরি করবেন না, আমাদের দিকে বাঁকা চোখে দেখানোর চেষ্টা করবেন না। আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছি। অঙ্গীকার বাস্তবায়ন করুন, রাষ্ট্র সংস্কার করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। পরে সমাবেশে দলটির আমির বলেন, মুসলিম প্রধান দেশে একদিন কালেমার আইন চলবে। সেদিন বেশি দেরি নয়, যেদিন এই বাংলাদেশের মধ্যে ৯৯ জন মুসলমানের দেশে আলেম ওলামা এবং পীর মাশায়েখ এবং যেখানে রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা রয়েছে, সেই নীতি আদর্শ আল্লাহর ফজল করমে রাষ্ট্রীয় পর্যায়ে কালিমা খচিত পতাকা পথ করে উঠতে থাকবে। আগামীতে যে কোনো আন্দোলনের ডাক এলে রাজপথে নামার প্রস্তুতি রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দেশ এবং মানবতার কল্যাণে আমাদেরকে কাজ করা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। উচ্চশিক্ষা, গবেষণা কিংবা আন্তর্জাতিক কর্মবাজার সবখানেই বাড়ছে বিদেশি ভাষার গুরুত্ব। তাই বাংলা ও ইংরেজির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত একটি তৃতীয় ভাষায় দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। প্রাথমিকভাবে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালু হবে এই ভাষা শিক্ষার কেন্দ্র। আগামী বছর জানুয়ারির মধ্যে এই কার্যক্রম শুরুর লক্ষ্য ইউজিসির। শুরুতে আরবি, জাপানি, কোরীয়, চীন ও ইতালীয় ভাষাকে গুরুত্ব দেওয়া হবে। বিস্তারিত জুলিয়া তানহার রিপোর্টে। একসময় বিদেশে যাওয়ার প্রয়োজনেই নতুন ভাষা শেখার আগ্রহ ছিল বেশি। এখন সেই চিত্র বদলেছে। উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ কিংবা চাকরির বাজার, বিভিন্ন ক্ষেত্রে বাড়তি দক্ষতা হিসেবে গুরুত্ব পাচ্ছে তৃতীয় একটি ভাষা। বিশেষ করে জার্মানি, চীন, জাপান সহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্থানীয় ভাষা জানা খুলে দিতে পারে বাড়তি সুযোগ। পাশাপাশি অনুবাদ সহ আন্তর্জাতিক বিভিন্ন কাজেও মিলছে সম্ভাবনা। এমন বাস্তবতায় বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষায় দক্ষ করে তুলতে দেশের ৩০টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। দেশের সর্ব অংশে
প্রত্যেক রিজিয়নকে কভার করে আমরা 30টা বিশ্ববিদ্যালয়ে এরকম ল্যাঙ্গুয়েজ সেন্টার তৈরি করে দিব। ডিপ্লোমা থেকে শুরু করে অনার্স, মাস্টার্স সব ধরনের কোর্স সেখানে চালু থাকবে। তবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাষা চালু হবে তা নির্ধারণ করা হবে চাহিদার ভিত্তিতে। আর প্রশিক্ষক নিয়োগ হবে কিভাবে সেটিও জানালেন তিনি। চাইনিজ এম্বাসির সাথে কথা বলেছি, জাপানিজদের সাথে আমরা কথা বলেছি আমরা এই কারণে যে যাতে করে নেটিভ ইনস্ট্রাক্টরদেরকে আমরা সেখান থেকে আনতে পারি। নেটিভ ইনস্ট্রাক্টর এবং আমাদের দেশের ইনস্ট্রাক্টর তাদের ব্লেন্ডিংয়ের মধ্য দিয়ে আমরা যখন এই কোর্সটা চালু করব তখন সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। শিক্ষার্থীদের আগ্রহ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অবকাঠামোগত সক্ষমতা কতটা সব বিষয় বিবেচনায় নেয়ার কথা বললেন উপাচার্যদের কেউ কেউ। কোন ডিগ্রি সে অর্জন করছে, কোন সাবজেক্টে সে অর্জন করছে, সেটার পাশাপাশি তার কিছু কমন স্কিল বা কর্মদক্ষতা নিতে হবে। সরকার সেখানে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ব্যবস্থার জন্য আরও বাজেট রাখতে হবে। রায়হাজের কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করা শুরু করেছে। ম্যান্ডারিন, আরবি এবং আমরা জাপানিজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা রিসোর্স ম্যাপিং করছি। এখন কোথায় কোথায় রিসোর্স পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ইতিমধ্যে আমরা অনেককে পেয়ে গেছি। প্রাথমিক পরিকল্পনায় রয়েছে আরবি, চীনা, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, স্প্যানিশ ও ইতালীয় ভাষা। এর মধ্যে শুরুতে আরবি, জাপানি, কোরীয়, চীনা ও ইতালীয় ভাষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। 2027 সালের জানুয়ারির মধ্যে এই কার্যক্রম শুরুর লক্ষ্য ইউজিসির। জুলিয়া তানহা, 71, ঢাকা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নেপালের সীমান্তবর্তী এলাকা রসুয়া। সময় যতই গড়াচ্ছে একের পর এক ভেসে উঠছে মরদেহ। এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 547 জনে। জীবিত উদ্ধার করা হয়েছে 900 জনকে। এখনো নিখোঁজ প্রায় 1,500 মানুষ। কাদামাটি ও ধ্বংসস্তূপের মধ্যেই প্রাণের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। বন্যায় অন্তত 17,000 শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। এদিকে উদ্ধার অভিযানের মধ্যেই নতুন করে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আরো জানাচ্ছেন ওরিসুল ইসলাম। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ভেসে যাওয়া মানুষের মরদেহ উদ্ধার হচ্ছে নদীর অনেক নিচের দিকের এলাকাগুলো থেকে। কিন্তু এত বিপুল সংখ্যক মরদেহ রাখার জায়গা নেই হাসপাতালের মর্গে। ফলে মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করা নিয়ে হিমশিম খাচ্ছে নেপালের কর্তৃপক্ষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানও করছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সরানো হচ্ছে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ ব্যবস্থা। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারেন। এখনই আমরা নিশ্চিত করে বলতে পারছি না কতজন আটকে আছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে খুব সতর্কভাবে খোঁজ করছি। তবে পানির যে প্রবল স্রোত নেমে এসেছিল তাতে মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম। আসলে ধ্বংসস্তূপের নিচে ঠিক কি আছে আমরা এখনো জানি না। উদ্ধার কাজ শেষ হলে পরিস্থিতি বোঝা যাবে। অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত 17,000 শিশু জরুরি মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে পড়েছে। রসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলায় শিশুদের শিক্ষা ও মানসিক সহায়তা সহ জরুরি স্বাস্থ্য, পুষ্টি, পানি ও স্যানিটেশন সেবা দিতে ইউনিসেফ $1,72,00,000 জরুরি তহবিল চেয়েছে। এই উদ্ধার অভিযানের মধ্যেই তিব্বত সীমান্তে আরও একটি বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। হিমবাহ ধসে তৈরি হওয়া ধ্বংসাবশেষের বাঁধে জমে থাকা পানি উপচে পড়ছে। ধ্বংসাবশেষে নদীর গতিপথ আটকে যাওয়ায় তৈরি হওয়া এই জলাধারে এখন জমেছে 25 লাখ ঘনমিটারের বেশি পানি। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, পানির চাপ বাড়ায় জলাধারটি ইতিমধ্যেই উপচে পড়তে শুরু করেছে। ফলে উদ্ধার অভিযান বন্ধ করেছে চীন। সব চীনা উদ্ধারকর্মী ও যানবাহনকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অরিসুল ইসলাম, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।